নমস্কার বন্ধুরা, বইচর্চার সোমালির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমালি। আজকের পর্বে আলোচনা করব এমন দুটি উপন্যাস নিয়ে, যে দুটি উপন্যাসই আমি রিসেন্টলি পড়ে শেষ করেছি এবং দুটি উপন্যাস আলাদা আলাদা রকম ভাবে আমার মন ছুঁয়েছে বা আমার ভালো লেগেছে উপন্যাস দুটি পড়ে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের ভিডিও। বই পড়ে বই নিয়ে কথা বলে যে নির্ভেজাল আনন্দের স্বাদ আমি পাই, সেই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চার সোমালি চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। তো প্রথমেই যে উপন্যাসটির কথা বলবো সেটি সংগ্রহ করার পরই উপন্যাসটি সম্পর্কে আমি আপনাদের কথা বলেছিলাম। যখন আমি এই বইটি পড়ছিলাম তখনও এই বইটি সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। এখন পড়ে শেষ করেছি, তো অবভিয়াসলি বলাই বাহুল্য যে কেমন লাগলো সেটিও আপনাদের সঙ্গে আলোচনা করতেই হবে। তো প্রথম উপন্যাসটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গত জন্মের বউ। এবার এই উপন্যাসটির বিষয়বস্তু সম্পর্কে এই উপন্যাসটির নামকরণেই কিন্তু একটা আভাস দেওয়া রয়েছে। কিন্তু আহ এই উপন্যাসটি পড়তে গেলে যে আপনাকে জন্মান্তরবাদে বিশ্বাসী হতেই হবে এমন কোনো কথা নেই। যদি একটু মুক্ত মনে পড়েন বা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটি মাথায় রেখে পড়েন, তাহলে আমি 100 ভাগ শিওর যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গত জন্মের বউ এই উপন্যাসটি পড়ে একটা নির্মল আনন্দ আপনারা অনুভব করতে পারবেন। তো এবার কাহিনী সূত্রে আসি। তো এই গত জন্মের বউ কাহিনীর সূত্রে প্রথমেই যে কথাটি বলবো সেটি হলো যে, এমন তো অনেক সময় আমাদের হয় যে খুব চেনা মানুষ, তাকে হঠাৎই অচেনা লাগতে শুরু করে। এবার ভাবুন যদি উল্টোটা হয়, মানে এমন একজনকে আপনি দেখলেন যার সঙ্গে আপনার দূর দূরান্ত অব্দি কোনো জানা পরিচয় নেই, কিন্তু তাকে দেখে আপনার মনে হলো যে এই মানুষটাকে আপনি নিবিড় ভাবে চেনেন। তাহলে কেমন হবে ব্যাপারটা? ঠিক এমনই কিছু হয় এই গত জন্মের বউ উপন্যাসটির প্রোটাগনিস্ট মনোময়ের সঙ্গে। বাসে একদম একটি অপরিচিত মেয়ে যার নাম ঋতু, তাকে দেখে মনোময়ের মনে হয় যে এই মেয়েটিকে সে নিবিড় ভাবে চেনে। এই জন্মে না হলেও কোনো এক জন্মে তার সঙ্গে এই মেয়েটির জানা পরিচয় ছিল। এবার আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়, মানে পাঠকদের মনে হয় যে মনোময়ের এই অনুভূতিটা একেবারেই একতরফা। কিন্তু যত উপন্যাসটি এগোতে থাকে তত আমরা বুঝতে পারি যে ব্যাপারটি কিন্তু তা নয়। এবং একটা সময় অবাক হয়ে আমরা লক্ষ্য করি যে মনোময় এবং ঋতু পরস্পরের মুখোমুখি দাঁড়ালে তারা স্থান কাল পাত্র ভুলে একবারে সাদামাটা সাংসারিক কথাবার্তা নিজেদের মধ্যে বলতে আরম্ভ করে দেয়। এবং এদের কথোপকথনে এমন এক গার্হস্থ্য জীবনের ছবি আমরা পাই, বা গার্হস্থ্য জীবনের ছবি উঠে আসে, যেই জীবনের অস্তিত্ব আজ না হলেও কোনো এক সময় হয়তো ছিল। এবার আহ মনোময়েরও আলাদা জীবন রয়েছে, ঋতুরও আলাদা জীবন রয়েছে। মনোময়ের আহ পারিবারিক ব্যবসা রয়েছে, তার একান্নবর্তী পরিবার রয়েছে, অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ার তার প্রবণতা রয়েছে। অপরদিকে ঋতুর জীবনে অভাব আছে, কিন্তু আন্তরিকতার অভাব নেই তার পারিবারিক জীবনে। তার একটা ছিমছাম পারিবারিক জীবন রয়েছে, তারও বিয়ের কথাবার্তা চলছে। এবার এই যে মনোময় এবং ঋতু তাদের আলাদা আলাদা জীবন তরতরিয়ে এগিয়ে চলছে, কিন্তু বাদ সাধ্যে যখনই তারা একে অপরের সামনে আসছে, মানে একে অপরকে ঘিরে তাদের যে অনুভূতি, এটাই তাদের দোটানায় ফেলে দিচ্ছে, তাদের বারবার এটা ভাবতে বাধ্য করাচ্ছে যে নিজেদের জীবনের যে যে পরিণতির দিকে তারা এগিয়ে চলেছে, তারা কিন্তু সেখানে একটা কোথাও গলদ থেকে যাচ্ছে, কোথাও যেন কোনো হিসেব ঠিকঠাক মিলছে না। তো শেষে কি মনোময় এবং ঋতু এই সব বাধা, দ্বন্দ্ব, সংশয় এসব ছিন্ন করে কোনো কনক্লুশনে উপনীত হতে পারবে? সেটা জানার জন্য আপনাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গত জন্মের বউ এই উপন্যাসটি পড়তে হবে। এই উপন্যাসটিতে, মানে এখন অব্দি আমি যা বললাম তাতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা ভীষণ মিষ্টি একটা প্রেমের গল্প। কিন্তু শুধু যে প্রেম রয়েছে তা কিন্তু নয়, এখানে মন ভালো করার বা ফিল গুড অনেক রকম উপাদান রয়েছে বা অনেক রকম এলিমেন্টস রয়েছে। যেমন
ঋতু বা তার বাবার সম্পর্ক, বা মনোময় বা তার মা বা জেঠিমার সঙ্গে মনোময়ের যে অম্ল মধুর সম্পর্ক, এইগুলো এই উপন্যাসে একটা ফিল গুড এলিমেন্টস যোগ করে। ফলে যখন আপনি পড়বেন উপন্যাসটি, অনেকক্ষণ পর্যন্ত এই উপন্যাসটি ভালো লাগার যে রেশ আপনার মধ্যে ফেলবে, সেটি আপনি কাটিয়ে উঠতে পারবেন না। ব্যক্তিগতভাবে এই উপন্যাসটির যে দিকটি আমার সব থেকে ভালো লেগেছে, সেটি হচ্ছে যে ঋতু আর মনোময়ের যখন সামনাসামনি আসে এবং সবকিছু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা যেন কতদিনকার পরিচিত, এমন ভাবে তারা নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দেয়, এই ব্যাপারটাকে লেখক এত সুন্দরভাবে উপন্যাসটিতে প্রেজেন্ট করেছে, যেটা পড়তে ভীষণ সুন্দর লাগে। কেমন একটু বলি। এদের দুজনের কথোপকথন, অর্থাৎ মনোময় এবং ঋতু, এদের দুজনের কথোপকথন থেকে বহু যুগের ওপার থেকে যে স্মৃতির টুকরো টুকরো কথা উঠে আসছে, তার ফলে কি হচ্ছে, এরা দুজন চরিত্র মনোময় ও ঋতু, তারা এই জন্মান্তরের ঘেরাটোপ থেকে যেটুকু স্মৃতি কুড়িয়ে বাড়িয়ে আনতে পারছে, শুধুমাত্র সেইটুকু স্মৃতি বা সেইটুকু কথাবার্তা বা সেইটুকু তথ্য সম্পর্কে আমরা পাঠক জানতে পারছি। ফলত এই দুজন চরিত্রের আদৌ কোনো পূর্বজন্ম ছিল কিনা বা সেখানে কোনো গল্প ছিল কিনা, সে সম্পর্কে একটা কৌতূহল আমাদের থেকে যাচ্ছে। এখানে যেহেতু সার্বিকভাবে কোনো চিত্র আমরা পাই না, তাই একটা ভাববার অবকাশ থাকে, একটা কল্পনা করে নেওয়ার একটা অবকাশ থাকে। তো এই উপন্যাসটি আপনাকে সে অবকাশটা দেবে, এবং শেষেও কোনো কনক্লিউশন বা একদম আহ, কি বলবো, একদম ডেফিনেট কোনো পরিসমাপ্তি এখানে লেখক টানেননি, ওপেন এন্ডিং রেখেছেন। কিন্তু এমন ভাবে উপন্যাসটি শেষ হয় যে শেষ করার পর আপনার অ্যাংশিয়াস লাগে না বা কি হবে, এরম একটা আম, কি বলবো, উৎকণ্ঠা জাগে না, বরঞ্চ সবকিছু এবার ঠিক হবে, যা হবে এরম একটা প্রত্যয় জন্মায়। তো আমি বলবো, আমার তো এই বইটি পড়ে ভীষণ ভালো লেগেছে। অনেক এক্সপেকটেশন ছিল বইটি পড়ার আগে, কারণ আমি বইটি সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি এবং আমি পড়ার পর আমার সেই সমস্ত এক্সপেকটেশন পূর্ণ হয়েছে। তো আমি বলবো, যদি ফিল গুড কোনো প্রেমের উপন্যাস পড়তে চান, তাহলে ডেফিনেটলি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গত জন্মের বউ একবার পড়ে দেখতে পারেন। আমার মনে হয় না আপনি নিরাশ হবেন। পরবর্তী যে বইটির কথা বলবো, সে বইটি আমার রিসেন্ট বুক হল ভিডিওতে আমি মেনশন করেছিলাম বইটির কথা, সেটি হলো অভীক দত্তের হৃদয়ের পদ্মবনে। যদি এই বইটির প্রচ্ছদটি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে বইটি পড়ার আগেই এই উপন্যাসটির দুটি বিষয় সম্পর্কে আপনার ধারণা জন্মাবে। একটি হলো এই উপন্যাসটির প্রেক্ষাপট বেনারস, এবং দ্বিতীয়টি হলো এই উপন্যাসটির মূল সুরটি একটু বিষাদময়। এবার প্লটে আসি। তো হৃদয়ের পদ্মবনে এই উপন্যাসটি সম্পর্কে বিশদ আলোচনার আগে উপন্যাসটির মূল চরিত্র রিজু সম্পর্কে কয়েকটি কথা বলে নেওয়া প্রয়োজন, কারণ তা না হলে এই উপন্যাসটির মূল সুরটি ধরা যাবে না। কারণ হৃদয়ের পদ্মবনে রিজুরই কথা প্রধানত। তো রিজু 40 ছুঁই ছুঁই একজন ব্যক্তি। যত আমরা এই উপন্যাসটিতে রিজুকে চিনতে পারি, বুঝতে পারি, তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের চোখে স্পষ্ট হয়ে ওঠে। সেগুলো কি না, সে জীবনের কঠোরতার দিকটি এড়িয়ে চলে বা সেই দিকটিকে সে ভয় পায় বলা যায়। সেগুলি হলো হসপিটাল, রক্তপাত, স্বজন বিচ্ছেদ, এই জিনিসগুলো, মানে যেগুলো জীবনের এমন দিক যেগুলো আসবেই, আজ না হোক কাল এই জিনিসগুলোকে আমাদের কখনো না কখনো ফেস করতে হবেই, এবং সেগুলো রিজু এড়াতে চায়। এই ব্যাপারটাই মানে এই কি বলবো, এই রূঢ়তা বা বাস্তবতাকে ফেস না করতে চাওয়া, এর জন্যই তার দাম্পত্য জীবনও স্বল্পায়ু ছিল। তো এহেন রিজু কিছুটা নিজের সঙ্গে সময় কাটানোর জন্য কিছুদিনের জন্য বেনারসে বেড়াতে যায়, এবং বেনারসে পা রাখা পর্যন্ত রিজুর চেনা জানা নানান রকম লোকের সঙ্গে তার দেখা হতে থাকে। সেই চেনা জানা লোকের মধ্যে তার
বন্ধু স্থানীয় দাদা রয়েছেন, তার ছোটবেলার স্কুল ফ্রেন্ড রয়েছেন, এমনকি তার প্রাক্তন স্ত্রী রয়েছেন, তার দূর সম্পর্কের আর এক আত্মীয় রয়েছেন। তো দেখা যায় যে বেনারসের এই বেড়াতে যাওয়া যাত্রাটা তার নিছক প্রমোদ ভ্রমণ হয়েই থাকলো না। এই বেড়াতে যাওয়াটা তাকে এমন কিছু শেখালো যেটা থেকে এতদিন ধরে রিজু পালিয়ে বেরিয়েছে। আহ, এই যাত্রাটা তাকে জীবনের কঠোর দিকগুলোর সঙ্গে মুখোমুখি হতে শেখালো। কেমন ভাবে শেখালো সেটি জানার জন্য আপনাকে হৃদয়ের পদ্মবনে উপন্যাসটি পড়তে হবে। এবার আসি এই উপন্যাসটির কোন দিকগুলো আমার ভালো লেগেছে। এখানে অভীক দত্ত ভীষণ ক্যাজুয়াল অ্যাপ্রোচে সমসাময়িক আহ, বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেছেন, যে দিকগুলো আমরা আশেপাশে চোখ কান খোলা রাখলেই দেখতে পাই। যেমন এই উপন্যাসে আপনারা মধ্যবিত্ত দাম্পত্য জীবনের চিত্র পাবেন, কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত না হতে পারার কারণে মানুষের যে অস্বস্তি তার চিত্র পাবেন, কনসিকুয়েন্স ফেস করার যে আশঙ্কা তার চিত্র পাবেন। বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যা মানসিক সমস্যা বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব, সেটি লেখক ফুটিয়ে তুলেছেন রিজুর ছোটবেলাকার বন্ধু সোমনাথ তার স্ত্রী অম্বালিকা চরিত্রটির মাধ্যমে। বর্তমান সময়ে কর্পোরেট দুনিয়ায় কাজের চাপ, ইএমআই মেটানোর চাপ এবং সেসব থেকে মুক্তির জন্য আধ্যাত্মিক পথে মানুষের শান্তি খোঁজার যে অভিপ্রায়, সেটি আরেকটি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বুঝতেই পারছেন একেবারে সমকালীন সময়ের একটা রিফ্লেকশন এই হৃদয়ের পদ্মবনে উপন্যাসটিতে আপনারা পাবেন। এবং প্রেক্ষাপট বেনারস, মানে প্রাচীনতম শহরকে প্রেক্ষাপট করে আধুনিক জীবনের প্রতিচ্ছবি পাবেন এই উপন্যাসটিতে। এবং উপন্যাসটির মূল সুর গম্ভীর, কিন্তু তা সত্ত্বেও লেখক কিন্তু এখানে কোনো তথ্য ভারে উপন্যাসটিকে ভারাক্রান্ত করেননি। খুব ক্যাজুয়াল ভঙ্গিতে, খুব সহজ সরল ভঙ্গিতে আধুনিক জীবনের একটা প্রতিচ্ছবি টুকরো টুকরো ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি এর আগে অভীক দত্তের মেঘ ছায়া পড়েছিলাম, একদম অন্য ধরনের একটি উপন্যাস তার থেকে হৃদয়ের পদ্মবনে, এবং খুব প্রাপ্তমনস্ক লেখা, ম্যাচিওর লেখা। আমার বেশ ভালো লেগেছে। আসলে কি বলুন তো, আমরা অনেক সময় অপরকে দেখেও তো অনেক কিছু শিখি। তো এই উপন্যাসটিতে যখন রিজুকে নিজের ভয়কে ফেস করতে দেখবেন, তখন অনেক চেনা মনে হবে রিজুকে, তার সঙ্গে রিলেট করতে পারবেন। এবং আমরা সবাই মোটামুটি জানি যে ভয় ততক্ষণ আমাদের পিছু ছাড়ে না যতক্ষণ না আমরা সেই ভয়কে ফেস করছি। এড়িয়ে গেলে কখনোই ভয়কে এড়ানো যায় না। তো রিজুর যখন সেই রিয়েলাইজেশনটা হয়, সেই সময় তাকে ভীষণ চেনা মনে হয়, তার ভালনারেবিলিটিটা ভীষণ ভাবে অ্যাপ্রোচ করে সাধারণ মানুষের কাছে। তো এই ব্যাপারটাই আমার ভালো লেগেছে। এবং আমার মনে হয়, যদি যে আগেই বললাম উপন্যাসটির মূল সুর একটু বিষাদ মাখানো, তো তেমন ধরনের একটু মন কেমন করা উপন্যাস পড়তে যদি কোনো আপত্তি না থাকে, তাহলে ডেফিনেটলি অভীক দত্তের হৃদয়ের পদ্মবনে পড়ে দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার রিসেন্ট পড়া দুটি উপন্যাস নিয়ে বই চর্চা। তো আবার যখন একাধিক বই পড়া হয়ে যাবে, দুটো কি তিনটে কি চারটে, সেই বইগুলো নিয়ে আবার আলোচনা করতে চলে আসবো। ততদিন ভালো থাকবেন।